শেখ হাসিনাকে আসলে ওই যে ফাঁসির দড়ি তার জন্য যে নির্ধারিত করে রাখা হয়েছে, সেই দড়ি কি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া শুরু করলেন বলেই কিনা এই কথাগুলো এখন বেশি তারা বলছেন? আপনার মতো করে আপনি শুরু করলেন। ওরা ওনার ওনার বক্তব্য উনি যে রয়টার্স এর মাধ্যমে যেটা প্রচার করেছেন যে ডিসেম্বরেই আসছেন, উনি এর আগেও বলেছেন ডিসেম্বরে আসবেন, এবার দৃঢ়ভাবে বলেছেন যে ডিসেম্বরে আসবেন। এটা শোনার পর থেকে সরকারি মহল এবং বর্তমান বিরোধী যে জামাত এনসিপি আছে তাদের সবাই তটস্থ হয়ে গেছে এবং তাদের হার্ট ফেল করার অবস্থা হয়েছে, কারণ তারা মনে করছে যে এটা এমন কি ব্যাপার, আমরা বন্দি চুক্তির বিনিময়ে তাকে আনতে পারতাছি, এইভাবে উল্টাপাল্টা কথা বলতে হয়। উনি তো বন্দি না, উনি বন্দি চুক্তি আসবেন কেমন, এইটা খাটেই না এখানে। অনেকে আবার বলতেছে যে 2008 সালের থেকে তারা অবৈধভাবে সে দখল করে 15 বছর দেশ চালিয়েছে, এই জন্য তার বিচার হবে এবং তাকে নিয়ে ফাঁসি কাস্টে ঝুলাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ওটা বলছো তো বলো, কিন্তু ফাঁসির দড়িটা কার গলায় যাবে এইটা চিন্তা করে দেখো। এখন তোমাদের গলায় যাবে না শেখ হাসিনা তো এটা ঘুরিয়ে দিয়েছে। এখন ভূ রাজনীতির অবস্থা ডিফারেন্ট। এই 3.5 মাসের মাথায় ভূ রাজনীতি আরো চেঞ্জ হয়ে যাবে এবং ভূ রাজনীতির যে স্টেক হোল্ডাররা আছে বাংলাদেশ কি নিয়ে যারা চিন্তা করে, এইসব এই দেশগুলি, যেরকম আমি নামও বলতে পারি, চীন, আমেরিকা, রাশিয়া, ভারত, এরা নিশ্চয়ই চাচ্ছে এমন একটা সরকার যেটা এদের স্বার্থকে রক্ষা করবে। সুতরাং শেখ হাসিনাকে যদি তারা দিয়ে তার স্বার্থ রক্ষা হতে পারে, সেজন্য তারা শেখ হাসিনাকে আবার বসাবার জন্য এটা করছে। এটার জন্য কোনো নাই। এখন এটা আমি ওনার এই ঘোষণাটা ৩ ভাগে ভাগ করতে পাই। একটা ভাগ হচ্ছে যে উনি ওনার দলের কর্মীদেরকে, তৃণমূল কর্মীদেরকে এবং মধ্যপন্থী যেসব নেতা আছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই ঘোষণাটা একটা কাজ করেছেন। দ্বিতীয় দ্বিতীয় সেকশন হচ্ছে এটা যে এদেরকে আইনের আইনের কাছে উনি আদালতে এসে উনি সারেন্ডার করবে বলেছেন। কিন্তু আমার কথা হচ্ছে উনি কোন আদালতের কাছে, এই যে আদালত অবৈধ আদালত, এই আদালতের কাছে কেন উনি করবেন? উনি জনসাধারণের কাছে আত্মসমর্পণ করতে পারেন, কিন্তু তাও দরকার পড়বে না। এবং তৃতীয় ভাগ হচ্ছে আমার অ্যানালিসিসে এটা ভারতের কোনো পরোক্ষ ইন্ধন যোগাচ্ছে কিনা, যেটা শুভেন্দু যখন জিতে গেল ইয়েতে তৃণমূলকে হারিয়ে, কংগ্রেস তৃণমূলকে হারিয়ে, তখন শুভেন্দু একটা কথা বলেছিল যে বাংলাদেশে দিলে আমি কাউকে এখানে রাখবো না। তো এইটার জন্য হয়তো ইনডাইরেক্টলি বা প্রত্যক্ষভাবে বলতে পারে, এটা আমার ধারণা, এটা ভুল হলে আমি খুশি হব। ভারত বলতে পারে যে আপনি এক কাজ করেন, এখন আপনার তল্পিতল্পা উঠিয়ে আপনার লোকজন নিয়ে আপনি দেশে যান, দেশে গিয়ে ওদের সাথে ফাইট করে আপনি স্টাবলিশ করেন আপনার রাইট। এটা একটা সম্ভাবনা। তো এটার সাথে আমি যেটা প্রথমে বললাম, বেসিক্যালি এটা আমি ভালো করে 2 দিন ধরে একটু আরো অ্যানালিসিস করলাম এবং সমস্ত রিপোর্টগুলো দেখলাম, টক শো গুলো দেখতেছি তাদের বিপক্ষের, আওয়ামী লীগের বিপক্ষে যারা কথাবার্তা বলতেছে, তারা এমন ভাব করতেছে যেন হাসিনা যে ওখানে গেছে সেদিন ক্রিমিনাল, সে ক্রিমিনালকে এক্সট্রাডিট করে তারা আনতেছে। তারা বলতেছে এটা হাসিনার আসার ব্যাপার না। ওই যে নাহিদ ইসলাম একটা টোকাই স্লাম ডগ, সে বলেছে এটা তার আসার কথা না, এটা ভারত এবং সরকারের ব্যাপার, সরকার তার ব্যবস্থা করবে। এখন এই যে উনি আসবেন, কতগুলো পয়েন্ট আমি এখানে বলি, তৌফিক একটু কয়েক সেকেন্ড শুনেন। এই ঘোষণার পর সরকারের রাজনৈতিক দল এবং গণমাধ্যম ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক পটভূমিটা বদল হয়ে যাচ্ছে। রাজনৈতিক উনি যদি এসে পৌঁছান এবং আওয়ামী লীগের সবাই আসে, তাহলে তার রাজনৈতিক পটভূমি চলে, তারা তড়িঘড়ি করে এখন আওয়ামী লীগকেই ব্যান্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। তাহলে আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে থাকে সালাউদ্দিন আহমদের কথায় এবং তাদের আরো নেতৃবৃন্দদের কথায়, তাহলে এত এত কেন, এত ভয় কেন, এত ভীত কেন, তার এত ভীত হয়েছে কেন? আর একটা হচ্ছে, এতে আসলে উনি যদি আসেন সম্ভাব্য গ্রেফতার, তাকে গ্রেফতার করে কোথায় নিয়ে যাওয়া হবে? আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের লক্ষাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সবাই যদি একসাথে গ্রেফতার হতে চায়, তাদেরকে কোথায় রাখা হবে? সারা দেশে যে কয়টা আপনার আছে কি বলে জেল, এবং জেলের যে ধারণ ক্ষমতা তা মাত্র 35,000। বর্তমানে সেসব জেলের মধ্যে আছে 71,000 জেলবন্দি। তো এই যে লক্ষাধিক নেতাকর্মীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চাইলে
এতগুলি কাগজ লেখার পুলিশ কর্মকর্তা বা কোথায় পাবে? কেসগুলো তো ডায়েরি করতে হবে বা তাদেরকে রাখার জায়গা কোথায় পাবে? সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা আসার খবর পেয়ে যে পথেই হোক, সে স্থলপথে আসুক, বিমান পথে আসুক, নৌপথে আসুক, যে পথেই আসুক, মানুষের যে উপস্থিতি যে হবে তা নিয়ন্ত্রণ করার সক্ষমতা পুলিশ কিংবা মিলিটারি কারো নাই। কারণ তখন এখানে একটা ম্যাসাকার হবে। এই তারা যদি গুলি চালায় তাহলে একটা ম্যাসাকার হতে বাধ্য হবে। তার মানে কি তারেক জিয়া এই গণহত্যা করবে? ওকে? যারা যে উপস্থিত হবে তারা বলতেছে ১৯৭২ সালের ১০ই জানুয়ারির পুনরাবৃত্তি করতে চাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা এবং জনসাধারণরা। কারণ জনসাধারণের কিভাবে এটা সে ডিল করবে? আরেকটা পয়েন্ট আমার সবসময় ২ দিন ধরে চিন্তা করছি যে এই জনসমুদ্রের ডিঙিয়ে শেখ হাসিনাকে জেলে বা অন্য যেখানে নিয়ে যাক, কিভাবে নিবে তার আ আ নিয়ে যাওয়া কি এতই সম্ভব মনে হয়? আমি একটা প্রশ্ন রাখতেছি তাদের কাছে আজকে। আ গুলি চালালে মানুষ মরবে, এটা সত্য কথা। আমি একটু আগে যেটা বললাম। পরিস্থিতি এত ভয়াবহ হবে যে এই সরকার টিকতে পারবে কিনা সেটা সন্দেহ। এই সরকার তো উইক সরকার। এইসব নিয়ে সরকারের ভেতরে বাহিরে চরম উত্তেজনা শুরু হয়েছে। কারণ শামা ওবায়দ থেকে আরম্ভ করে, রিজভীর থেকে আরম্ভ করে, সালাউদ্দিন থেকে আরম্ভ করে আবোল-তাবোল বকছে। এমনকি হাফিজও আবোল-তাবোল বকছেন। এবং এই যে এনসিপির যে টোকাইগুলা আছে, এরা তো মানে এমন ভাব দেখাচ্ছে যেন শেখ হাসিনা মাটি বাংলাদেশের মাটিতে পাই রাখবেন না। প্লেনের সিঁড়ি থেকে তাকে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। মানে এতই সোজা। এত সোজা তো না। এটা তাদেরকে ভাবতে হবে। হুম? এছাড়াও আ উদ্বিগ্নের কারণ একটা কথা হচ্ছে এরা বারবার বলতেছে যে সালাউদ্দিন বলেছে, "আওয়ামী লীগ নামে কোনো পার্টি নাই, আওয়ামী লীগের কোনো প্রাসঙ্গিকতা নাই।" এই দাবিটা যদি সত্যিও মেনে নিই, তাহলে কি হবে? এই উদ্বিগ্ন তারা এত উদ্বিগ্ন কেন তারা? তারা এত ভীতত্রস্ত কেন? এবং আ এইভাবে হাসিনাকে তো এইভাবে ই এ তারা পৃথিবীর ওয়ার্লড এর একটা তার প্রতি একটা সফট কর্নার আছেই ওয়ার্ল্ড লিডার। তো এখন এত সহজে তাকে যেভাবে এরা বলছে টকশোর মধ্যে এবং সোশ্যাল মিডিয়াতে যে হাসিনা আসলে তাকে সাথে, সাথে ফাঁসি দিবে। এত সোজা না। তারেক জিয়া আসলেও আওয়ামী লীগের আমরা অনেকেই বলতো তারেক জিয়াকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিবে। কিন্তু তারেক জিয়া তো কিছুই করতে পারেনি। সুতরাং আমি আমি মনে করি যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দেশের রাজনীতির বড় প্রভাব পড়বে এবং রাজনৈতিক মেরুকরণ প্রচন্ডভাবে বদলিয়ে যাবে। এটা একদম স্পষ্ট। এবং যদি কোর্টে প্রমাণিত হয় যে একটা কেসও তার বিরুদ্ধে সঠিক নয়, তাহলে এরাই এখন বেকায়দায় পড়বে। অ্যান্ড ফাঁসির যেটা আপনি বললেন, এই যে ফাঁসির ফাঁসটা কার গলায় ঝুলবে? ইউনূসের বাটপার ইউনূসের গলায় ঝুলবে? না আসিফ নজরুলের গলায় ঢুকবে? নাকি বর্তমান সরকারের কারোরই ঘুরবে? নাকি এনসিপি এদের ইয়েতে ঘুরবে? সুতরাং এখানে স্পষ্ট একটা বার্তা আছে এই এই সাক্ষাৎকারে। যে বার্তাটা বলছে যে, "আমি আসবো, দেখবো আইনের মাধ্যমে আমার সাথে তোমরা মোকাবেলা করো। এবং তোমরা যতই এখন পর্যন্ত কোনো প্রমাণ হয়নি যে শেখ হাসিনার দ্বারাই তারা যেসব গণহত্যার কথা বলতেছে, কোনো গণহত্যা তো হয়নি। গণহত্যা হলে মাত্র ৪৪ জন মারা গেছে। তাদের ভাষায় ৪৪ জন মারা গেছে। তো পুলিশ যদি ৪৪ জন ৩২ আমাদের ভাষাতে ৩২ জন মারা গেছে। তো আমি যেটা ১ম এ বলেছি যে ভূ-রাজনীতির খেলা এখানে চলছে এবং এই ভূ-রাজনৈতিক বাংলাদেশকে নিয়ে যে ৪ টা দেশ খুব ইন্টারেস্টেড এবং এর মধ্যে আনসেলারি দেশগুলো আছে, পাকিস্তান আছে, টার্কি আছে, ইরান আছে। এরা সাইড দিয়ে আছে। কিন্তু মেজর ৪ টা দেশ, ভারত তো আমাদের বড় প্রতিবেশী, ভারতে তিনি আছেন। ভারত এবং আমেরিকা এবং রাশিয়া এবং চীন, এই ৪ টা দেশের স্বার্থ জড়িত আছে বাংলাদেশের ব্যাপারে। এবং বাংলাদেশের ব্যাপারে এই স্বার্থটাকে পুনরুদ্ধার করতেই তারা শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাচ্ছে। এবং শেখ হাসিনা নিজেও প্রত্যাবর্তন হতে চাচ্ছেন। আচ্ছা, যদি তাকে আচ্ছা, আমি ৩ টা পয়েন্ট আপনাকে আগে বলেছিলাম। ওর সাথে একটা সাব করোলারি এড করব। ধরেন খোদা না খাস্তা যে শেখ হাসিনাকে তারা কারাগারে পাঠিয়ে দিল এবং তারা ফাঁসিও দিয়ে দিল। এই কারণ এইটা আমি এইজন্য বলছি, আমি এই সরকার, বিএনপি সরকারকে ১ বিন্দু বিশ্বাস করি না। আবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকেও আমি ১ বিন্দু বিশ্বাস করি না। কারণ এই ট্রাম্প সরকার সবসময় কথা পিছিয়ে ঘুরিয়ে ফেলে। সেটা ইরানের ব্যাপারে প্রতি মুহূর্তে দেখা যাচ্ছে এখন। তো এই যে এই ২ টা
সরকারকে আমি কোনটাই বিশ্বাস করি না। তো এখন এই এইজন্যে যদি করে ফেলে তাহলে হবে কি আমাদের ক্ষতি হবে। আওয়ামী লীগের ঐক্যর জন্যে ক্ষতি হবে। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে রেখেছে একমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনার ইয়েতেই ঐক্যবদ্ধ হয়ে আছে। এখন এই অনৈক্যটা আসলে আমাদের জন্য ক্ষতি হবে এবং এটাই চাচ্ছে আপ আপনার এনসিপি এবং বিএনপির একাংশ এবং বিএনপির একাংশ কিন্তু আওয়ামী লীগের সাথে তলে, তলে কথা হচ্ছে। এখন বিএনপির এবং জামাত তো আছেই। জামাতকে তো আমি কাউন্টি এর মধ্যে লিখেই দিয়েছি ওর মধ্যে। জামাত তো সবসময় আমাদের বিরুদ্ধে। তো জামাত তো তার প্রতিশোধ নিবেই। তাদের যে ১০-১২ জনকে যে ফাঁসি দেওয়া হয়েছিল আ ইয়ের জন্যে দেশদ্রোহিতার জন্যে এবং যুদ্ধাপরাধীদের বিচার হিসাবে এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে যে ফাঁসি দেওয়া হচ্ছিল, তাদের এর প্রতিশোধ নেওয়ার জন্যই তারা উঠে পড়ে লেগে গেছে। শেখ হাসিনাকে তারা ফাঁসি দিবে। এখন যদি কার্যকরী করে, আমি একটা সিনারিও চিন্তা করতেছি। যদি করে তাহলে আমাদের আওয়ামী লীগের মধ্যে ঐক্যটা কে ধরে রাখবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। আমি যে চিন্তা করতেছি যে এটা এখন উনার আমি ব বলতে দ্বিধা হচ্ছে কিছুটা, তারপরেও বলতে বাধ্য হচ্ছি। উনার উচিত যদিও ভূ রাজনীতির অবস্থা বললাম এবং বড়, বড় দেশগুলোর একটা প্রেশার হয়তো আছে। কিন্তু তারপরেও ওনার চিন্তা করা উচিত এই যে তারেক জিয়া তো আসতে পারেনি ১৭ বছর। এখন সে সমস্ত তার কেসগুলা কি করে বাতিল হয়ে গেল? সেটার একটা ব্যবস্থা করতে হবে। সমস্ত কেস তার অবলুপ্ত হয়ে গেছে। আবার বাবর যে মৃত্যুদণ্ডের ভাসামি ছিল তার কেসগুলো অবলুপ্ত। বাচ্চু রাজাকার তার কেস নাই। হাওয়া হয়ে গেছে। একেবারে কাগজপত্রই নাই। তারপরে ওই আ আজহার নামে যে জামাতের একজন লিডার সেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। তো এই এদের যদি বাতিল হয়ে যেতে পারে, তো শেখ হাসিনার যেসব কেস যারা করেছে অবৈধ কোর্টে, আইসিটি কোর্টটাই তো সম্পূর্ণ অবৈধ। এই আইসিটি কোডটাকে অবৈধটাকে এটা কামাল হোসেনের মেয়ের জামাই পর্যন্ত বলেছেন। তো এখন এইসব বড়, বড় যেসব লয়াররা আছে তারা এখন মুভ করা উচিত এবং তাদেরকে খোলস থেকে বের হয়ে এসে বলা উচিত যে আইসিটি কোড যেটা তোমরা তৈরি করেছো, যে কোর্টে তোমরা রায় দিয়েছো তাড়াহুড়া করে এবং ইনু ভাইকেও যে রায় দিয়েছো, এইসব রায়গুলা প্রত্যেকটা অবৈধ এবং এই কোডটাই অবৈধ। এই কোডটার কনস্টিটিউশন যেটা করা হয়েছিল, যেভাবে তৈরি করা হয়েছিল সেটা ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এখানে যুদ্ধ অপরাধী কিছু হয়নি, এখানে কোনো যুদ্ধই হয়নি। তো এখানে কি করে একজন প্রধানমন্ত্রীর বিচার এখানে হতে পারে? এটা হতে পারে না, এটা কোর্টে যাবে। তোমরা যদি মনে করো এটা ক্রিমিনাল অফেন্স, লেটস গো টু দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড ডু ইট। আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপিলের প্রশ্ন। আপিল করার সুযোগ আগেও হয়েছে, ৩০ দিন পার হওয়ার পরেও আপিল হয়েছে। এগুলা এইসব আইনি মারপ্যাঁচ এখানে টিকবে না। কিন্তু তাছাড়াও আমি এই যে আগে যে প্রশ্নটা আবার রিপিট করতেছি যে এই তারেক সরকারকে এক বিন্দু বিশ্বাসযোগ্য না আমার। কারণ এর বিশ্বাসের এখন পর্যন্ত কোনো আ আলামত দেখায়নি যেটাতে আমরা এমন কোনো কাজও করেনি যাতে বলতে পারি সে বাংলাদেশের জন্য বাঙালি জনগণের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জনগণের জন্যে সে কোনো কাজ করতেছে। কিন্তু এখন আমরা যদি দেখি এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ রাস্তায় নেমে আসে, ঢলটা নেমে আসে শেখ হাসিনা আসার সাথে, সাথে আপা আসার সাথে, সাথে ঢলটা নেমে আসে। তাদের উপরে যদি গুলি চালায়, কারণ তাদের গুলি চালানোর অভ্যাস আছে। তার মায়ের আমলে গুলি চালিয়েছিল কৃষকদের উপরে। ইয়ের জন্যে ফার্টিলাইজারের জন্যে। এটা জানি আমরা উত্তরবঙ্গে। তো এই যে তাদের যে অভ্যাস, এই অভ্যাস থেকে তারা বের হয়ে আসতে পারবে কিনা আমার সন্দেহ আছে এবং তারা জানে তাদের এই ৪ মাসে তাদের পপুলারিটি অনেক কমে গেছে। আওয়ামী লীগ ভোট না দিলে তারা পাওয়ারে আসতে পারত না। এটা সিউর। আওয়ামী লীগ ভোট না দিলে আসতে হতো। আরেকটা জিনিস হচ্ছে এই যে আন্ডারহ্যান্ড নেগোসিয়েশন বিহাইন্ড দ্য সিন মানে পর্দার আড়ালে যেসব আলাপ চলতেছে সেটা তো আমরা আমজনতা জানতে পারতেছি না। এটা সত্য কথা। কিন্তু কিছু তো আলাপ চলতেছে। না হলে হঠাৎ করে এটা কেন আসবে? এটা তো অনেক নিউজই আসতেছে এখন। সেই নিউজের মধ্যে কতটা সত্য, কতটা মিথ্যা এটা যাচাই করা খুব মুশকিল হয়ে পড়েছে। এবং এ মেন মিডিয়া টিভি স্টেশনগুলোতে যেসব আজকালকার আ সাংবাদিক এবং এরা আ এনসিপি বা বিএনপি যেসব নেতারা এসে বলছেন যে ২০০৮ সালের ইলেকশনটাও অবৈধ ছিল। তার মানে আওয়ামী লীগ পাওয়ারে আসাটাই অবৈধ। তার একমাত্র তারাই বৈধ। তারা এটা পাকিস্তানিকরণ করার এক্কারে সমস্ত রাস্তাঘাট তারা ব্যবস্থা করে দিয়েছে। এই
বাকি দলদেরকে যদি আমরা বের করতে না পারি, একমাত্র উপায়, তো আমি আপার প্রতি যেটা সম্মান রেখেই বলতেছি এবং তার ছোট ভাইয়ের বন্ধু হিসেবেও আমার তার প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলতে চাই ওনাকে, উনি যদি শুনেন, এই কেসগুলা সমস্ত অবলুপ্ত করতে হবে প্রেশার দিয়ে। যে আন্তর্জাতিক মহল চাচ্ছেন যে উনি আসবেন, তাদেরকে দিয়েই সমস্ত কেস বাতিল করতে হবে ইমিডিয়েটলি, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে আর্মি পুলিশের যে আ পুলিশকে ঝুলিয়ে যে মারা হয়েছে ৩২০০ পুলিশকে, তার বিচারের একটা অঙ্গীকার করতে হবে এই সরকারকে। ওকে? এবং উনার প্রতি একটা আহ্বান থাকবে যে উনি রিস্ক নিচ্ছেন। বঙ্গবন্ধুও রিস্ক নিয়েছিলেন। বঙ্গবন্ধু ফিরে এসে কিন্তু ওই সময় সিস্টেম ৭২ এর সময় এবং ২৬ অনেক আকাশ পাতাল তখন। তখন আমরা শত্রুকে চিনতাম। যে শত্রুকে চিনতাম আমরা জানি কে শত্রু এবং তার ভাষাটাও বাংলা না। কিন্তু আমি তো আমার পাশে যে বসে আছে সে আমার শত্রু কিনা আমি বুঝতে পারতেছি না। সে মিষ্টি, মিষ্টি কথা বলতেছে। সে আমার হয়েই হয়তো কথা বলতেছে। কিন্তু প্রকৃতপক্ষে সে আমার পিছনেই আপ আ কনস্পিরেসি করে যাচ্ছে। তো এই যে এই শত্রুগুলাকে যতক্ষণ পর্যন্ত আইডেন্টিফাই আমরা না করতে পারতেছি, কারণ এই আওয়ামী লীগের ভিতরেই অনেক শত্রু আছে। এই শত্রুগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আপার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আপনি আরেকটু ইভালুয়েট করেন। আপনি বলেছেন আসবেন। আপনি বললেন আসবেই। এটাই তো বলেননি। এবার এসেই পৌঁছাবেন সেটা বলেন। আপনি বলেছেন আসবেন, ডিসেম্বরে আসবেন। তো এখন ডিসেম্বর আসতে এখন বাকি আছে। এর মধ্যে নিশ্চয়ই কিছু ভূ রাজনৈতিক অদল-বদল হবে। আমি যেটা আ